আজ আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু কোনো সাধারণ গল্প নয়। একটা সূত্র থেকে পাওয়া, বলা যায় এক অবিশ্বাস্য কাহিনী। আর এই গল্পের ঠিক কেন্দ্রে আছেন এমন একজন যাকে নিয়ে আলোচনা কম হয় না। অনেকেই বলেন ভারতের জেমস বন্ড, অজিত ডোভাল। চলুন শুনে নেওয়া যাক তার এক গোপন যুদ্ধের আখ্যান। একবার শুধু কল্পনা করুন তো, আপনি শত্রুর দেশে, একদম তাদের ডেরার ভেতরে, একা। আর আপনাকে এমন একটা ঘরে নিয়ে যাওয়া হলো যেখানে কারা বসে আছে জানেন? আপনার দেশের সবচেয়ে বড় শত্রুরা। হ্যাঁ, ২৬/১১ হামলার মূল পরিকল্পনাকারীরা। সূত্রটা ঠিক এটাই বলছে যে অজিত ডোভাল ঠিক এমনই এক ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছিলেন। আর সবচেয়ে বড় কথা, তিনি জানতেন তার পরিচয় ফাঁস হয়ে গেছে। তো প্রশ্নটা হলো, যখন মৃত্যু প্রায় নিশ্চিত, তখন সেখান থেকে কিভাবে ফেরা সম্ভব? শুধু ফেরা নয়, নিজের ধরা পড়াকে কিভাবে একটা ঐতিহাসিক কাউন্টার অ্যাটাক বা পাল্টা আক্রমণে বদলে দেয়া যায়। আজকের আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। চলুন একদম শুরু থেকে ব্যাপারটা বোঝা যাক। ওই ঘরে পৌঁছানোর আগে, মানে ওই মারাত্মক পরিস্থিতিতে পড়ার আগে ঠিক কি হয়েছিল সেটা জানতে হলে আমাদের গল্পের একদম শুরুতে ফিরে যেতে হবে। সময়টা ২৬/১১ মুম্বাই হামলা ঠিক পরপর। সারা দেশ তখন একটা জোরালো জবাবের জন্য অপেক্ষা করছে। আর ঠিক সেই মুহূর্তেই কিন্তু এই গল্পের প্রথম পর্বটা শুরু হচ্ছে। সূত্র বলছে অজিত ডোভাল তখন সবেমাত্র অবসর নিয়েছেন। তো তিনি আশা করেছিলেন যে সরকার এই ভয়াবহ হামলার একটা দাঁতভাঙা জবাব দেবে। কিন্তু যখন দেখলেন তেমন কোনো কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তখন তিনি বেশ হতাশ হন। আর সেই হতাশা থেকেই দেশের জন্য কিছু একটা করার তাগিদে তিনি নিজেই মাঠে নামার সিদ্ধান্ত নেন, মানে অফিসিয়াল লাইনের বাইরে গিয়ে। তো তার প্রথম প্ল্যানটা কী ছিল? তিনি ভেবেছিলেন জঙ্গিদের সাপ্লাই লাইন, মানে তাদের টাকার উৎসটা বন্ধ করতে হবে। সোজা কথায় সন্ত্রাসবাদের আর্থিক মেরুদণ্ডটা ভেঙে দিতে হবে। আর এই লাইনের সবচেয়ে বড় নামটা কে? দাউদ ইব্রাহিম। তো প্ল্যান হলো দাউদকে টার্গেট করা। এর জন্য তিনি আন্ডারওয়ার্ল্ডের দুজন শুটারকে ট্রেনিংও দিয়েছিলেন। মিশনটা ছিল দুবাইতে দাউদকে শেষ করে দেওয়া। আর হ্যাঁ, এটা কিন্তু ছিল একটা পুরোপুরি অফ দ্য বুকস মিশন, মানে সম্পূর্ণ গোপন আর অনানুষ্ঠানিক। কিন্তু প্ল্যানটা যেভাবে ভেস্তে গেল সেটা বেশ নাটকীয়। খোদ মুম্বাই পুলিশ, হ্যাঁ আমাদের নিজেদের পুলিশই ডোভালের শুটারদের গাড়িটা আটকে দেয়। আসলে মিশনটা যেহেতু অনানুষ্ঠানিক ছিল, তাই স্থানীয় পুলিশের কাছে তো কোনো খবরই ছিল না। তারা নিজেদের কাজ করেছে, শুটারদের গ্রেফতার করেছে, আর ব্যাস, ডোভালের কয়েক মাসের সব পরিশ্রম এক রাতেই জলে চলে গেল। তো প্রথম প্ল্যানটাই ফ্লপ, আর সেটাও নিজেদের পুলিশের হাতে। এই ঘটনাটা ডোভালকে একটা জিনিস খুব পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিল, আর তা হলো এই ছোটোখাটো আঘাতে কোনো লাভ হবে না। যদি সত্যি সত্যি সন্ত্রাসবাদের কোমর ভাঙতে হয়, তাহলে যেতে হবে একদম গোড়ায়, মানে একেবারে উৎসের কাছে। আর এর জন্য ঝুঁকিটাও নিতে হবে অনেক অনেক বড়। কিন্তু এই ঝুঁকিটা ঠিক কতটা বড় ছিল? দেখুন, ডোভাল কিন্তু এর আগেও পাকিস্তানের 7 বছর আন্ডারকভার এজেন্ট হিসেবে কাজ করেছেন। মানে তিনি ওখানকার ভাষা, অলিগলি, সংস্কৃতি সবটাই হাতের তালুর মতো চিনতেন। কিন্তু এবারের মিশনটা ছিল একদম আলাদা, একেবারে অন্য লেভেলের। কারণ এটা ছিল পুরোপুরি অনানুষ্ঠানিক, একটা ওয়ান ম্যান শো। আর তাই আগের যে কোনো মিশনের চেয়ে অনেক অনেক বেশি বিপজ্জনক। তো এত বড় একটা মিশনে একা সফল হওয়াটা প্রায় অসম্ভব ব্যাপার ছিল। সূত্রটা দাবি করছে যে ডোভালের তখন দরকার ছিল একজন শক্তিশালী পার্টনারের। আর সেই পার্টনার কে হতে পারে? আমেরিকা, মানে সিআইএ। বলা হচ্ছে পাকিস্তানে যাওয়ার ঠিক আগে তিনি নাকি গোপনে আমেরিকার তৎকালীন ভাইস প্রেসিডেন্ট আর সিআইএর সাথে দেখা করে একরকম গোপন সমর্থনের আশ্বাস আদায় করে নেন। তো আমেরিকার কাছ থেকে একরকম সবুজ সংকেত পাওয়ার পর ডোভাল তার প্ল্যানের পরের ধাপে এগোলেন। তিনি আফগানিস্তান হয়ে ঢুকে পড়লেন পাকিস্তানে। আর তার নতুন মিশনের গ্রাউন্ড জিরো কোথায় ছিল জানেন? অ্যাবোটাবাদ। হ্যাঁ, সেই অ্যাবোটাবাদ, যা তখন সন্ত্রাসবাদের অন্যতম একটা বড় কেন্দ্র হয়ে উঠেছিল। পাকিস্তানে ডোভালের হাত শক্ত করার জন্য একজন বিশ্বস্ত লোকের দরকার ছিল। আর এখানেই গল্পের মধ্যে প্রবেশ করে এক চরিত্র, মৌলভী। তার পেছনের গল্পটা কিন্তু খুব করুণ। তিনি আসলে একজন হিন্দু ছিলেন। দাঙ্গার সময় তার বাবা মাকে হত্যা করা হয়। শুধু প্রাণ বাঁচানোর জন্য তিনি একজন মুসলিম ধর্মগুরুর পরিচয় নিয়ে বেঁচেছিলেন।
কিন্তু তার ভেতরে যে প্রতিশোধের আগুনটা জ্বলছিল সেটাই তাকে ডোভালের সবচেয়ে ভরসার মানুষ, সবচেয়ে বিশ্বস্ত গুপ্তচরে পরিণত করে। দেখুন, ডোভালের মূল মিশন কিন্তু ছিল দাউদ আর হাফিজ সাইদকে টার্গেট করা। কিন্তু হঠাৎ করেই তিনি ওই মৌলভীর কাছ থেকে এমন এক খবর পেলেন যা সবকিছু ওলটপালট করে দিল। খবরটা ছিল শিউরে ওঠার মতো। পাকিস্তানের মাটিতে 26/11 থেকেও 10 গুণ বড় একটা হামলার প্রস্তুতি চলছে। ভাবুন একবার, শুধু এই একটা তথ্য পুরো মিশনের মোড়টাই ঘুরিয়ে দিল। এবার ডোভালের সামনে একটা বিরাট প্রশ্নচিহ্ন। তিনি কি করবেন? তার আসল যে মিশন সেটা নিয়েই এগোবেন, নাকি লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাতে এই ভয়ঙ্কর হামলাটা আটকানোর চেষ্টা করবেন? দেশের স্বার্থে তিনি দ্বিতীয় পথটাই বেছে নিলেন। মিশন চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তার মূল লক্ষ্য তখন পুরোপুরি বদলে গেছে। এখন তার একটাই মিশন, একটাই টার্গেট, যে কোনো মূল্যে এই ভয়াবহ ষড়যন্ত্রের পর্দাফাশ করা। একটা প্লট যা সফল হলে হয়তো ডুমসডে প্লট বা কেয়ামতের ষড়যন্ত্র নামে পরিচিত হতো। আর সূত্র বলছে এই বিধ্বংসী পরিকল্পনার পেছনে ছিল 3টে কুখ্যাত মাথা। 1, আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেন। 2, লস্করে তৈবার হাফিজ সঈদ। আর 3, তার সবচেয়ে ভয়ঙ্কর সহযোগী ইলিয়াস কাশ্মীরি। তাদের প্ল্যানটা ঠিক কতটা ভয়ঙ্কর ছিল সেটা বোঝানোর জন্য শুধু একটা সংখ্যাই যথেষ্ট, 5। হ্যাঁ, হামলার জন্য জোগাড় করা হয়েছিল 5টা যাত্রীবাহী বিমান। প্ল্যানটা ছিল অনেকটা 9/11-এর মতো, কিন্তু তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। বিমানগুলোতে এমনভাবে RDX আর TATPর মতো বিস্ফোরক লুকানো হয়েছিল যা কোনো স্ক্যানারই ধরা পড়ত না। আর জঙ্গিদের কাছে যে নকল পরিচয়পত্র ছিল সেগুলো নাকি আমেরিকার ডেটাবেস দিয়ে ভেরিফাই করা, মানে সন্দেহের কোনো জায়গাই নেই। তাদের টার্গেট ছিল মুম্বাই, দিল্লি আর হায়দ্রাবাদ, একসঙ্গে 3টে বড় শহর উড়িয়ে দিয়ে ভারতের এভিয়েশন সিস্টেমটাকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া। তো এই ষড়যন্ত্রের আরও গভীরে যাওয়ার জন্য, আরও তথ্য জোগাড় করার জন্য ডোভাল একটা দারুণ ছদ্মবেশ নিলেন। কি সাজলেন জানেন? একজন সাধারণ আগরবাতি আর তসবি বিক্রেতা। আর এই বেশেই তিনি অ্যাবোটাবাদের অলিগলিতে ঘুরতে শুরু করলেন। ব্যাপারটা ভাবুন, ওই রকম একটা ধর্মপ্রাণ এলাকায় একজন তসবি বিক্রেতাকে তো কেউ সন্দেহই করবে না। ফলে তিনি খুব সহজেই সবার সাথে মিশে গিয়েছিলেন আর দরকারি তথ্য জোগাড় করছিলেন। গল্পটা এবার তার ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে, মানে একদম শেষ পর্বে। একদিকে জঙ্গিদের ভয়ঙ্কর প্ল্যান প্রায় রেডি, সফল হওয়ার মুখে, আর অন্যদিকে ডোভাল একা লড়ে যাচ্ছেন সেই ষড়যন্ত্রটা ব্যর্থ করার জন্য। সময় কিন্তু খুব দ্রুত ফুরিয়ে আসছিল, আর মঞ্চটা তৈরি হচ্ছিল ফাইনাল শোডাউনের জন্য। আর ঠিক তখনই হঠাৎ করে সব কিছু পাল্টে গেল। জঙ্গিরা ডোভালের সেই বিশ্বস্ত লোক মৌলভীকে ধরে ফেল, আর অত্যাচারের মুখে এসে সম্ভবত সব স্বীকার করে নেয়। এরপর জঙ্গিরা ডোভালকে ধরার জন্য একটা ফাঁদ পাতল। আমির হামজা বলে যে স্থানীয় লোকটা ডোভালের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছিল, সেই আসলে ছিল জঙ্গিদের চর, মানে ডাবল এজেন্ট। আর সেই লোকটাই ডোভালকে একটা মিটিংয়ের নাম করে ডেকে নিয়ে যায়, আর সেখানে সবার সামনে তার আসল পরিচয় ফাঁস করে দেওয়া হয়। শেষ 24 ঘন্টা ছিল একেবারে রুদ্ধশ্বাস। 11ই মে রাতে ডোভাল যখন ধরা পড়লেন, জঙ্গিরা তাকে বলল পরদিনই, মানে 12ই মে ভারতে হামলা হবে, আর তোমাকে চোখের সামনে বসে সেই ধ্বংসলীলা দেখতে হবে। কিন্তু ওরা একটা জিনিস জানত না, ডোভালের হাতে তখনও একটা শেষ তাস বাকি ছিল। ঠিক রাত 12:50 তিনি তার চুলে লুকিয়ে রাখা ছোট্ট একটা ইয়ারপিস অ্যাক্টিভেট করেন আর পাঠিয়ে দেন ফাইনাল সিগন্যাল। ডোভালের ওই একটা সিগন্যালই ছিল খেলার শেষ চাল, কিস্তিমাত। সিগন্যাল পাওয়ার সাথে সাথেই মার্কিন বাহিনী দুটো জায়গায়, হ্যাঁ একই সাথে দুটো জায়গায় অ্যাটাক করে। প্রথম অ্যাটাকটা হয় ওসামা বিন লাদেনের সেই বিখ্যাত কম্পাউন্ডে, আর দ্বিতীয়টা হয় সেই গোপন এয়ারফিল্ডে, যেখানে বিস্ফোরক বোঝাই করে রাখা হয়েছিল ওই 5টা বিমান। তাহলে এই রুদ্ধশ্বাস অপারেশনের ফাইনাল স্কোর কার্ডটা কী দাঁড়ালো? সূত্র অনুযায়ী ওসামা বিন লাদেন খতম, ইলিয়াস কাশ্মীরি খতম, আর ভারতের উপর হতে চলা ইতিহাসের অন্যতম বড় সন্ত্রাসী হামলাটা ব্যর্থ করে দেওয়া হলো। হ্যাঁ, হাফিজ সাঈদ আর দাউদ ইব্রাহিম পালিয়ে যেতে পেরেছিল ঠিকই, কিন্তু সব মিলিয়ে দেখলে এই অভিযানের সাফল্য ছিল বিশাল। তাহলে এই যে পুরো গল্পটা আমরা শুনলাম, এটা আসলে কি একটা টানটান স্পাই থ্রিলার, নাকি আমাদের ইতিহাসেরই একটা অজানা গোপন অধ্যায়?
যে সূত্র থেকে এই কাহিনীটা উঠে এসেছে তা আমাদের সামনে একটা অবিশ্বাস্য আখ্যান তুলে ধরে। এ সত্যি মিথ্যা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, বিতর্ক চলতেই পারে, কিন্তু অজিত ডোভালের এই কথিত অভিযানের গল্পটা নিঃসন্দেহে আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করে।